অঘটনবিহীন একটা রাতেই গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে এই রাতে কি কি হয়েছে? চেলসি নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার 2-0 গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচটা শেষ মুহূর্তে জিতে নিয়েছে 3-2 গোলে। আর্সেনাল 3 ম্যাচ তারা পয়েন্ট ড্রপ করলো, অর্থাৎ জয় তারা পায়নি। জয়হীন থাকার পর আর্সেনাল জিতেছে। লিভারপুল পুরো জানুয়ারি মাস তারা জয়হীন ছিল প্রিমিয়ার লিগে, 4টা ড্র, একটা হচ্ছে গিয়ে আপনার হার। অবশেষে লিভারপুল জিতলো ফেব্রুয়ারি মাসে শুরুর দিন। আপনাদেরকে সেই সব ম্যাচের কথাই আসলে বলবো। কোনটা দিয়ে শুরু করব? শুরুটা আমরা সবশেষ ম্যাচ, যেটা লিভারপুল ভার্সেস নিউক্যাসল, একেবারে তাজা তাজা ম্যাচের স্মৃতিটাও খুব ভালো আছে। হুগো একিতিকে ইজ ইন ফ্লাইং ফর্ম। 2টা গোল তিনি দিয়েছেন ফ্লোরিয়ান ভার্টজের সঙ্গে। তার একটা বোঝাপড়া যেটা মাঠে একটা বাড়তি নজর কাটছে দর্শকদের। আর হুগো একিতিকের সবচেয়ে এই চুলের কারণেই হয়তো, আর প্লাস তার পারফরমেন্সের কারণে, ম্যাচ শেষে তিনি যখন টিএনটি স্পোর্টসের সঙ্গে কথা বলছিলেন, সেখানে স্টিভেন জেরার্ডো ছিলেন, লিভারপুলের ফর্মার নাম্বার 8। তিনি বলছিলেন যে হুগো একিতিকের মধ্যে আমি ফার্নান্দো তরেসের ছায়া দেখছি। হিউজ একটা কমপ্লিমেন্ট সেখানে হুগো একিতিকে তিনি পেয়ে গেছেন। 10টা গোল তার হয়ে গেছে লিভারপুলে এই সিজনে আসার পর। লিভারপুল ম্যাচটা জিতে নিয়েছে, যদিও অ্যান্থনি গর্ডন ম্যাচের শুরুতে হচ্ছে একটা গোল করেছিলেন। এরপর 7 মিনিটের মধ্যে, অর্থাৎ পুরো জিনিসটা 3টা গোল আমরা দেখলাম 7 মিনিটে। গর্ডন গোল করলেন, এরপর ব্যাক টু ব্যাক একিতিকের 2টা গোল। সেকেন্ড গোলটা স্পেশালি হচ্ছে চোখের আপনার লেগে রয়েছে অ্যালিসন থেকে কেরকেজ, এবং কেরকেজের যেই একটা থ্রু বল ছিল সেটাকে নিয়ে একিতিকে তিনি আসলে সেই গোলটা আদায় করলেন। এরপর ফ্লোরিয়ান ভার্টজের কাছ থেকে আমরা একটা গোল দেখেছি। দেখেন এই যে নতুন 2টা সাইনিং আর্নে স্লটের, এই 2টা সাইনিং একটু লেট হলেও একিতিকে শুরুর থেকেই ক্লিক করেছেন। ফ্লোরিয়ান ভার্টজের ক্ষেত্রে যেটা হয়েছে, একটু লেটে হলেও তিনি হচ্ছে ক্লিক করছেন। শেষ 10 ম্যাচে 6টা গোল ফ্লোরিয়ান ভার্টজের হয়ে গেছে। শেষ দিকটা এসে আমরা দেখলাম ইব্রাহিমা কোনাতের একটা গোল। এই গোলটা হচ্ছে তিনি উৎসর্গ করেছেন, তার বাবা মারা গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি লাস্ট ম্যাচটাও আসলে মিস করেছিলেন। এরপর তিনি খেলতে নামলেন। ওই ম্যাচের পর পুরো দেখলাম আমরা পুরো দলকে নিয়ে তিনি আসলে তার বাবাকে স্মরণ করছেন। লিভারপুলের জন্য এই জয়টা ইম্পর্টেন্ট ছিল, কারণ লিভারপুল যদি টপ 4-এ সিজন ফিনিশ করতে চায়, তাহলে তারা যেভাবে জানুয়ারি মাসে তারা পয়েন্ট হারিয়েছে, আপনি 15 ম্যাচ আপনি জানুয়ারি মাসে খেলেছেন, এই ম্যাচটা সহ হচ্ছে 15টা পয়েন্টের জন্য আপনি নেমেছিলেন এই ম্যাচের আগে। এই ম্যাচ যখন আসলো আপনি 18 পয়েন্টের রেসে আপনি ছিলেন। আপনি পয়েন্ট কালেক্ট করেছেন কত? 3, আর ওই দিক দিয়ে হচ্ছে 4, মাত্র 7 পয়েন্ট আপনি পেয়েছেন। সেটা লিভারপুলের জন্য একটা ধাক্কা ছিল। সালার কাছ থেকে আপনি অ্যাসিস্ট পেয়েছেন এই ম্যাচটায়। সুতরাং সবকিছু মিলিয়ে লিভারপুলের ডমিনেটিং পারফরমেন্স যেটা হয়েছে, সেইটা স্লট করে টপ 4-এর জন্য আসলে এগিয়ে রাখবে। আর লিভারপুল খুব সম্ভবত কারাবাগের সঙ্গে যে ফর্মটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে, ওইটাই কন্টিনিউ করেছে প্রিমিয়ার লিগে। প্লাস নিউক্যাসলের সঙ্গে আপনি যখন ঘরের মাঠে ঘরের দর্শকদের 4টা গোল উপহার দেবেন, তো সেটা একটা স্টেটমেন্ট ভিক্টরি যে আমার লিভারপুল ইজ নট ফিনিশড ইয়েট। আমার দলের খেলার এখনও অনেক কিছু বাকি। সিজনের এখনও প্রায় কত ম্যাচ হলো, 22-23, আরও অনেকগুলো ম্যাচ আছে। মানে আমি এখনও টপ 4-এর রেসে আছি। হয়তো টানা 6-7টা ম্যাচ জিতলে লিভারপুল টাইটেল রেসের দাবিদারও হয়ে যাবে। সেই দিকটাতে একদিকে রেখে যদি হুগো একিতিকে আর ফ্লোরিয়ান ভার্টজের কথা বলি, সালা মানে এই ডুও আমরা দেখেছি একটা টাইমে লিভারপুলে। এরপরে দেখলাম সালা এবং লুইস দিয়াস মাঝখানে টেনেছেন লিভারপুলকে দীর্ঘদিন। ডারউইন নুনিয়েজ খুব বেশি সুবিধা করতে পারেননি। এরপরে এসে মনে হচ্ছে লিভারপুলের নতুন 2টো ফেস দেখা যাচ্ছে, হুগো একিতিকে আর ফ্লোরিয়ান ভার্টজ নিজের ছন্দটা খুঁজে পেয়েছেন। দুজনের সঙ্গে বোঝাপড়াটাও বেশ ভালো। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সবশেষ শনিবারই একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি। সেখানে একটা প্রসঙ্গে তিনি আলাদা করে হুগো একিতিকের নামও বলেছেন যে আমি যখন বুন্দেসলিগায় ছিলাম তখন একিতিকে দেখতাম, তার সঙ্গে তার বিপক্ষে খেলা হয়েছে অনেকবার, কিন্তু তিনি যে এত ভালো প্লেয়ার, তার সঙ্গে ট্রেনিং না করে, তার সঙ্গে মাঠের খেলায় পার্টিসিপেট না করে, সেটা আমি বুঝতে পারিনি এতদিন। আপনার সামনে যখন কেউ আপনার কোনো প্রশংসা করবে তখন কি একটু লজ্জা পেয়ে যান? না, হুগো একিতিকে তিনি কি আসলে লজ্জা পেয়েছেন কিনা? তার সাথে যখন তোরেসের তুলনাটা করা হয়েছিল, আগে খুব একটা প্রিমিয়ার লিগ দেখা হতো না, তবে তোরেসের অনেক ক্লিপ আমি দেখেছি ইউটিউবে। তার লেভেলে কখনো আমি নিজেকে রাখতে চাই না, যদি কখনো তার কাছাকাছিও যেতে পারি সেটা দারুণ হবে। সেই দারুণ ফর্মটাই তিনি কন্টিনিউ করছেন। দেখা যাক হুগো একিতিকে আর্নে স্লট যেভাবে এখন ইউজ করছেন, সেই রেগুলারিটিটা যদি মেনটেন করতে পারে এবং একিতিকেও যদি এই গোলের ধারাটা ধরে রাখতে পারে, লিভারপুলের পক্ষে এখনো সম্ভব
টপ 4-এ আসলে থাকা। যদিও টপ 4-এর ওই রেসটা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি সবাই আসলে লিভারপুলের সাথে রয়েছে, এবং চেলসির গত রাতের যে পারফরমেন্স সেটার পর তো আপনি চেলসিকেও আসলে খাতা থেকে বাদ দিতে পারবেন না। চেলসি ফার্স্ট হাফে পিছিয়ে ছিল 2-0 গোলে, সেকেন্ড হাফে 3টা চেঞ্জ পুরো ম্যাচের দৃশ্যপটটাই পাল্টে দিল। লিয়াম রসেনির 7 ম্যাচের মধ্যে ষষ্ঠ জয়টা তিনি পেয়ে গেলেন। জোয়াও পেড্রো তিনি করেছিলেন প্রথমটা, সেকেন্ড গোলটা করেছেন কুকুরেয়া। তবে যা করার এই ম্যাচের সবকিছুই করেছেন এক্সট্রা টাইমে যে এই আর্জেন্টাইন বিশ্বকাপ জেতা এনজো ফার্নান্দেজ, তার একটা গোল চেলসিকে পূর্ণ 3টা পয়েন্ট এনে দিয়েছে। দেখেন আর্সেনালও ফার্স্ট হাফ খেলে একভাবে, সেকেন্ড হাফ খেলে অন্যভাবে, তবে চেলসি পুরোপুরি আপনার মানে বদলে দিল আসলে খেলাটা সেকেন্ড হাফে এসে। 3-2 গোলে তারা ওয়েস্ট হ্যামের এগেইনস্টে ম্যাচটা জিতলো। ফার্স্ট হাফে 2-0 গোলে পিছিয়ে থাকার পর যখন সেকেন্ড হাফের খেলা শুরু হলো, কমেন্টেটররা বলছেন যে এই চেলসির যে খেলা দেখছি আমি, মানে কোনোভাবেই চেলসি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে না, এটা স্টেটমেন্ট কমেন্টেটর দিয়ে দিয়েছে। এই আমরা স্ট্যামফোর্ড ব্রিজে দেখেছি আপনার দর্শকরা দুও দিচ্ছে ফার্স্ট হাফে যখন হচ্ছে ম্যাচটা শেষ হলো, দুও দিচ্ছে। এমনকি কোচ লিয়াম রোজেনিয়ার পোস্ট ম্যাচে বলেছেন যে আমিও যদি দর্শক হয়ে খেলা দেখতে আসতাম আমিও এই দলকে দুই দিতাম। মানে এর চেয়ে বেশি মানে খারাপ পারফরমেন্স চেলসির ফার্স্ট হাফে মানে তিনি দেখেন নাই। তার ম্যানেজেরিয়াল মানে তিনি যে কয়দিন দায়িত্ব পালন তিনি করেছেন। চেলসির খেলাটা সেকেন্ড হাফে আপনি যেটা বললেন যে 3টে সাবস্টিটিউশন একেবারে খেলাটা চেঞ্জ করে দিয়েছে। কুকুরেয়া লেফট ব্যাকের পজিশনটাতে একেবারে আগের মতো ক্লিক করে গেছেন। আসলে লিয়াম রোজেনিয়ার চেয়েছিলেন যে ওয়েস্ট হ্যাম যারা এই মুহূর্তে রেলিগেশন ব্যাটেলে আছে, একেবারে 18 নম্বর দল, তার উপরে নটিংহাম ফরেস্ট রেলিগেশন ব্যাটেলে থাকা দল, একেবারে লুকাস পাকেতা ক্লাব ছেড়ে ফ্লামিঙ্গো চলে গেছেন। ধুঁকতে থাকা ওয়েস্ট হ্যামকে মনে হচ্ছে যে লিয়াম ডেলাপ এদেরকে দিয়েই গার্নাচো দিয়েই তিনি সামাল দিতে পারবেন, কিন্তু ফার্স্ট হাফের পারফরমেন্সটা পুরোপুরি ভিন্ন। ওয়েস্ট হ্যামের কাছে 2টা গোল খেয়ে তিনি বুঝতে পেরেছেন যে তার ওই ম্যানগুলো দরকার, কুকুরেয়াকে ডিফেন্সে দরকার, আর আমার জোয়াও পেদ্রো যিনি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত 2টি গোল দিয়ে নাপোলিকে হারিয়ে তিনি এসেছেন, তাকেও তার দরকার। মানে হাফ টাইমে আসলে তিনি কি বলেছেন সেটা যদি আমরা একটু ক্লিয়ার হই, না হলে কিভাবে সম্ভব যে একটা দল ফার্স্ট হাফ খেললো একভাবে, সেকেন্ড হাফে তাদের পুরো শিফটটাই চেঞ্জ হয়ে গেল। আমি এই দলটাকে খুব তাড়াতাড়ি বুঝতে পারছি। 3 জন বদলি মাঠে আসার পর আমাদের খেলার ধরনেই পাল্টে গেছে। হাফ টাইমের পর আমি শুধু 4-4-2 ফরমেশনে চলে গিয়েছি, আমি ওদের কোনো বকা দেইনি বিরতিতে। আমি শুধু বলেছিলাম সবচেয়ে খারাপ দিনটাকেও আমরা মৌসুমের সেরা দিনে পরিণত করতে পারি, সেটাই হয়েছে বিরতির পর। দেখেন নাপোলির সাথে ওই ক্লোজ এনকাউন্টার শেষ হওয়ার পর খুব বেশি সময়ও আসলে লিয়াম রোসেনিয়র তিনি তার দলকে নিয়ে পান নাই। তিনি কি করলেন, 7টা চেঞ্জ তিনি আসলে করলেন যখন এই ম্যাচটা ওয়েস্ট হ্যামের এগেইনস্টে তার দল খেলতে নামলো। আমরা ব্যাক 4-এ আমরা দেখলাম সেখানে 3টা নতুন ফেস, এবং যেই 4 জনকে নিয়ে ব্যাক 4টা সাজিয়েছিলেন তার আসলে কেউ কখনো কারোর এগেইনস্টে মানে ওই লাইন আপটা কখনো খেলা নাই। আমরা ফার্স্ট হাফে সেটার প্রমাণ আমরা পেলাম তাদের খেলার মধ্যেই, যে ওই সেটটা আসলে হচ্ছিল না, ওই জেলিংটা হচ্ছিল না। আপনি 2টা গোলেই হচ্ছে গিয়ে চেলসির পুরোপুরি ডিফেন্স লাইনের গরদ আপনি হচ্ছে পাবেন। ফার্স্ট হাফে আসলে গার্নাচো কোথায় ছিল আমি তাকেও খুঁজে পাইনি। সেকেন্ড গোলটার সময় আপনি দেখতে পারবেন যে ওই সাইডটা চেলসির ওই লেফট সাইডটা কিন্তু পুরো অকার্যকর ছিল, সেখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওই এররগুলোর জন্যই তারা হচ্ছে ওই গোলটা কনসিড করলো। আমরা গিটেন্সকে দেখলাম হচ্ছে ম্যাচের একেবারে আর্লি স্টেজে হচ্ছে উঠে যেতে, ওই জিনিসগুলো ক্লিক করছিল না। সেকেন্ড হাফে বদলগুলো হলো, চেলসি ম্যাচটা বের করলো, এবং এই বের করার ফলে ওই টপ 4-এ হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ডারটা কিন্তু বেড়ে গেল দিন শেষে। আর এনজো ফার্নান্দেজকে কিছু ক্রেডিট দিতে হয়, মানে নিজের 150তম প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি এমন একটা ম্যাচ উইনার দিয়েছেন যেটা চেলসির হয়ে ইতিহাস হয়ে থাকলো। চেলসি প্রিমিয়ার লিগের ইতিহাসে কখনো 2-0 গোলে পিছিয়ে থেকে হাফ টাইম শেষ করে সেকেন্ড হাফে গিয়ে 3 গোল দিয়ে ম্যাচ জেতে নাই। মানে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট এনজো ফার্নান্দেজের জন্য হয়ে থাকলো, যিনি 2025 সালে চেলসির টপ গোল স্কোরার, টপ অ্যাসিস্ট মেকার, টপ চান্স ক্রিয়েট তিনি করেছেন 2025 সাল জুড়ে। এবার 25-26 সিজনের হিসেব করলে তিনিও খুব ভালো ফর্মেই আছেন। মিকেল আর্তেতাও তো আসলে কখনো প্রিমিয়ার লিগ জিতে নাই, চেলসি যেমন কখনো তাদের ক্লাব ক্যারিয়ারেই হচ্ছে গিয়ে এই ম্যাচ এর ধরনের ম্যাচ জিতে নাই। মিকেল আর্তেতাও কি আরেকটু ক্লোজলি সেই তার মিশনটার দিকে গিয়ে যাচ্ছেন কিনা? আর্সেনাল একটা সহজ জয় পেয়েছে 4-0 গোলে, তারা জিতেছে লিডসের এগেইনস্টে। এই ম্যাচটায় আর্সেনালের হয়ে আমরা দেখলাম ইয়োকেরেশকে গোল করতে। ম্যাচটার শুরুতে হচ্ছে জুবিমেন্দি তিনি গোল করেছিলেন, এবং সেকেন্ড গোলটা কার? আর্সেনালকে সবচেয়ে বেশি যে হেল্প করছে যে জিনিসটা ওন গোল, মানে হচ্ছে কি আপনি সেট পিস এফসি আর্সেনালকে বলতে পারেন, এই ম্যাচেও সেটার প্রমাণ আমরা পেয়েছি। সেকেন্ড গোলটা ওন গোল থেকে এসেছে, ননি মাদুয়েকে তিনি এই ম্যাচটা স্টার্ট করেছেন, কারণ সাকা ওয়ার্ম আপের সময় তিনি আসলে ইনজুরিতে পড়ে যান,
সে কারণে মাদুয়েকে ম্যাচটা স্টার্ট করেন। ইয়োকেরিচের কাছ থেকেও আমরা চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট রাউন্ডেও গোল দেখলাম, এই ম্যাচেও গোল দেখেছি। ইয়োকেরিচকে যখন বদলি করা হলো, নামলেন গ্যাব্রিয়েল হেসুস, তিনিও গোল করলেন। আর্সেনালের জন্য কনভিন্সিং উইন। তারপর হচ্ছে কি আপনার আরো কিছু ইকুয়েশন আর্সেনালে রয়েছে। যখন আপনি দেখবেন তাদের টপ স্কোরার হচ্ছে গিয়ে ভিক্টর ইয়োকেরেশ, তার সাথে সেকেন্ডে কার নাম, ওন গোল, হাউ কাম? ট্রসার্ডের সঙ্গে ওন গোল, সেই জায়গাটা শেয়ার করছেন। এরপরে এজে আর সাকা। প্রিমিয়ার লিগ আর্সেনালের টপ স্কোরার জায়গায় ওন গোলের একটা বড় অবদান আছে। আর এই দিকটাতে মানে লিডসের সঙ্গে এই ম্যাচটাতে আপনি যদি ভালো মতো ম্যাচ জিতে কনফিডেন্সটা না ব্যাক করেন, তখন কবে করবেন? লিডস যারা, তারাও রেলিগেশন ব্যাটেলে আছে। আপনি ওদের মাঠে খেলতে যাচ্ছেন, যাই হোক আপনি ভালো ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শেষ করেছেন। আপনার মোটামুটি সাকা যদিও ওয়ার্ম আপে ইনজুর্ড হয়ে গেলেন, কিন্তু আর্সেনালের গতকালের ম্যাচে একটা আইডেন্টিটি দেখা গেছে। আর্সেনাল খুব বেশি পজিশন ধরে রেখে যেই ধরনের খেলাটা আর্সেনাল খেলে, বল রোটেট করে, চান্সের জন্য ওয়েট করে, সেটা করেনি। আর্সেনাল তাদের নাম্বার 9কে খোঁজার চেষ্টা করেছে। এইটা একটা বড় ধরনের মানে চেঞ্জ, যেটা আড়ালে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আর্সেনালে, কিন্তু যেটা দেখা গেছে এই ম্যাচটাতে। এবং এই ম্যাচটা আসলে এই কারণে মিকেল আর্তেতার জন্য ইম্পর্টেন্ট ছিল যে যেহেতু আপনি লাস্ট রাউন্ডে আপনি স্লিপ করেছেন, লাস্ট রাউন্ডে আপনার হচ্ছে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, তারা হচ্ছে আপনার সাথে পয়েন্টের ডিফারেন্সটা কমিয়ে ফেলেছে। সুতরাং ওইটা আসলে ইম্পর্টেন্ট ছিল মিকেল আর্তেতার জন্য, যে আর কোনো অঘটন নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.